নমস্কার। নমস্কার। ডাক্তারবাবু, কয়েকটা প্রশ্ন নিয়ে আপনার কাছে এসেছিলাম। যদি আপনি আমাদের একটু সঠিক উত্তরগুলো দেন, তাহলে আমরা তথা সমাজে সবাই একটু উপকৃত হবে। বলুন। কিডনি স্টোন যদি কোনো মানুষের হয়, প্রাথমিক অবস্থায় তার উপসর্গগুলো কি থাকে, কি করে বুঝবে আর কি কিডনি স্টোন হয়েছে? দেখুন, কিডনি স্টোন মানে হচ্ছে পেচ্ছাপে ক্যালসিয়াম জমা হয়ে একটা পাথর তৈরি হওয়া। এবার এটা সাধারণত শুরু হয় ক্রিস্টাল ফর্মেশন থেকে। ক্রিস্টাল মানে স্ফটিক। স্ফটিকগুলো যখন একসাথে জড়ো হতে শুরু করে তখন সেটা বড় হয়ে পাথর তৈরি করে। এই পাথরগুলো সাধারণত যেহেতু ফরেন বডি, মানে পেচ্ছাপের এইরকম শক্ত জিনিস থাকার কথা না, এটা কোথাও না কোথাও পেচ্ছাপের রাস্তাটাকে চিরে দেবে বা রাস্তাটাকে অবরোধ তৈরি করে দেবে। সেই ক্ষেত্রে কিন্তু কিডনি স্টোন পেশেন্টকে সমস্যায় ফেলে দেবে। সাধারণত উপসর্গের মধ্যে সবচেয়ে কমন, সবচেয়ে বেশি পাবো সেটা হচ্ছে ব্যথা। এখন এই ব্যথাটা কোথায় শুরু হয়? সাধারণত পেশেন্টের সাইডে, মানে একদিক করে শুরু হয়, তারপরে তলপেটের দিকে নেমে যায়। সাধারণত ভীষণ তীব্র ব্যথা হয়। তীব্র ব্যথা মানে এতই তীব্র যে পেশেন্ট ওই সময় ঢেউয়ের মতন ব্যথা পায়, যে ব্যথাটা বাড়লো, আবার কমে গেল, আবার বাড়লো। এই সময় পেশেন্ট সাধারণত হাসপাতালে পৌঁছে যায়, যেখানে তার চিকিৎসা ইনজেকশনের মাধ্যমে করতে হয় ব্যথা কমানোর জন্য। দ্বিতীয় উপসর্গ হতে পারে হয়তো ব্যথা হলো না, কিন্তু পেশেন্টের পেচ্ছাপের রংটা লালচে হয়ে গেল। যেটা বোঝালাম যে একটা শক্ত জিনিস যদি আমাদের কিডনির ভেতরে থাকে, কিডনির ভেতরটাকে চিরে দিতে পারে। আর চিরে দিলে কি হতে পারে, যে তাহলে হয়তো পেচ্ছাপে একটু ব্লাড এলো বলে পেশেন্ট দেখলো পেচ্ছাপের রংটা মাছ ধোয়া জলের মতন বা লালচে রং দেখতে পারলো। সেই ক্ষেত্রে সে বুঝতে পারলো যে পেচ্ছাপে কিছু একটা গন্ডগোল আছে। সে যেন একজন ভালো ইউরো সার্জনকে দেখায়। লাস্ট পসিবিলিটি হতে পারে যে পেচ্ছাপে ইনফেকশন মানে সংক্রমণ। তার কি উপসর্গ পায়? পেশেন্ট বলতে পারে পেচ্ছাপে রংটা ঘোলাটে বা পেচ্ছাপে জ্বালা, তলপেটে ব্যথা, এগুলোও হতে পারে। যখনই হবে দেখবেন, চেষ্টা করবেন যেন খুব ভালো একজন ইউরো সার্জনকে দেখিয়ে দিতে। তার মানে ব্যথাটা হলো প্রাথমিক একটা উপসর্গ। আচ্ছা ডাক্তারবাবু, এই ব্যথা বা যন্ত্রণা আপনি তো বলছেন অত্যন্ত তীব্র, তো এই ব্যথা বা যন্ত্রণার থেকে তৎক্ষণাৎ মুক্তি পেতে কি রোগীর কোনো ওষুধ বা কিছু নেওয়া উচিত? দেখুন, ওষুধ তো আছে। আমরা সাধারণত অ্যান্টি স্প্যাজমোডিক এবং ব্যথার ওষুধ দেবো, কিন্তু এটা যেহেতু একটা নর্মাল কমন ম্যান তো বুঝতে পারবে না যে কোন ওষুধটা তার খেলে ক্ষতি হতে পারে, কোনটা খেলে লাভ হতে পারে বলে আমি অলওয়েজ অ্যাডভাইস করব, যদি আপনি এমার্জেন্সিতে পড়েছেন, আপনি নিশ্চয়ই নিজের পাশে কোনো ফিজিশিয়ান, কোনো ডাক্তারকে দেখিয়ে নেবেন। সে এমার্জেন্সি কেয়ারটা করে দিল, তারপরে আপনি খুঁজলেন একজন ভালো ইউরোসার্জন আর তার কাছে চিকিৎসা করলেন। কিন্তু এই ওষুধগুলো কিন্তু আপনাকে ওভার দ্য কাউন্টার, মানে যে আপনি কেমিস্ট শপে গেলেন তারা আপনাকে দিয়ে দিল, সেই ওষুধ বললাম না। তার কারণ ওষুধে যেমন লাভও হয়, আবার ব্যথার ওষুধ খেলে ক্ষতিও হতে পারে বলে বোঝাবো যে একজন ডাক্তারকে দেখিয়ে সে যেন আপনাকে এক্সামিন করে, বুঝে নেয় যে আপনার শরীরে কোনটা স্যুট করবে, সে যেন সেমনি ওষুধ আপনাকে দেয়। অত্যন্ত সঠিক কথা ডাক্তারবাবু। অ্যাকচুয়ালি আমাদের তো মোটামুটি কারোর যদি পেটে বা এরকম সামান্য এই ধরনের ব্যথা হলে সকলেরই একটা ভ্রান্ত ধারণা কাজ করে যে এটা হয়তো গ্যাসের ব্যথা। কিন্তু যদি কিছু টেস্ট করলে আর কি জানা যায়, যে প্রাথমিক অবস্থায় যদি কিছু পরীক্ষা করলাম তাতে হয়তো শনাক্ত হলো যে এটা কিডনির পরীক্ষা, সে ধরনের কোনো পরীক্ষা কি আপনি রেকমেন্ড করেন? দেখুন, প্রাথমিক অবস্থায় এটা বলবো যে কয়েকটা রক্ত পরীক্ষা, যেমন হিমোগ্লোবিন, ক্রিয়েটিনিন, HbA1c, এগুলো রুটিন পরীক্ষা রক্তে। আর পেচ্ছাপে হয় ইউরিন রুটিন, ইউরিন কালচার, প্রাথমিক পরীক্ষা। কিন্তু যেহেতু এইরকম ব্যথা যেটা বোঝালাম, যে সাইডে উঠলো, তলপেটের দিকে নামলো, এইরকম ব্যথা থাকলে ফার্স্ট লাইন পরীক্ষা যেগুলো করি সেটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড KUB, মানে হচ্ছে কিডনি আর কিডনির নালী, যেটাকে ইউরেটার বলে, আর ব্ল্যাডার মানে মূত্রথলি, এগুলোর একটা আল্ট্রাসাউন্ড এবং এগুলোর একটা এক্সরে করা। আজকে এটা বলে দিই যে আল্ট্রাসাউন্ড খুব ভালো পরীক্ষা, খুব ইজিলি অ্যাভেলেবল, নিশ্চয় করা। কিন্তু অনেক সময় হবে যে ডাক্তাররা বলবে যে এটা সিটি স্ক্যান করে নেওয়া হোক। কেন কি আজকের দিনে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান খুব লো রেডিয়েশনে করা যায়। মেশিনগুলো এতই ভালো যে অতি সূক্ষ্ম পাথরও সেগুলো কিন্তু রেগুলার খুব সঠিকভাবে ধরে নেওয়া যায় বলে সিটি স্ক্যানটাও বলবো অনেক সময় আজকের দিনে প্রাথমিক পরীক্ষার লেভেলে পৌঁছে গেছে। তো এই পরীক্ষাগুলো করলে একজন ভালো ইউরোসার্জন অনেকবারই হবে যে এক্স্যাক্ট ডায়াগনোসিসটাও করতে পারলো,
এবং তারপরে তার ট্রিটমেন্ট নিয়ে ডিসকাশনও করতে পারবো। বা সব ধরনের স্টোনের কি অপারেশন প্রয়োজন ডাক্তারবাবু? দেখুন, যে স্টোনগুলো কিডনি থেকে নেমেছে, যেগুলোকে আমরা বলি ইউরেটার, ইউরেটার মানে কিডনির নালী, যেটা পেচ্ছাপ রাস্তায় কিডনি থেকে পেচ্ছাপটা নামিয়ে পেচ্ছাপ থলিতে পৌঁছিয়ে দেয়। ইউরেটারে যদি ছোট স্টোন এসে আটকায়, ছোট স্টোন মানে যে 5 মিলিমিটার বা তার চেয়ে কম, সেই ক্ষেত্রে আমরা কি করি, যে তাকে আমরা ওষুধ দিয়ে চেষ্টা করি রিমুভ করার। এই ওষুধ অ্যালোপ্যাথিতেও আছে, হোমিওপ্যাথিতেও কিছু ওষুধ কাজ করে। তো এই ওষুধটা আমরা কিভাবে বলি, যে আপনি ওষুধটা খাবেন, পেচ্ছাপে লক্ষ্য রাখবেন যে কোনো স্টোন বেরোলো কিনা, এবং একটা নির্দিষ্ট অবধি আমরা বলে দিই যে এর মধ্যে যদি স্টোনটা না বেরিয়ে থাকে তাহলে যেন এটাকে লেজার দিয়ে রিমুভ করে দেওয়া হয়। অনেক সময় পেশেন্টরা ভুল কি বোঝে, যে ওষুধ খাচ্ছে আর ধরো ব্যথা কমে গেল, কেন কি কিডনি স্টোন বা কিডনি নালী স্টোন কিন্তু সবসময় ব্যথা দেবে সেটা জরুরি না। তো পেশেন্টরা কি হয়, যে ওষুধ খাচ্ছি আর যদি ব্যথা আর হচ্ছে না তাহলে পেশেন্ট আর ডাক্তারের কাছে এলোই না। সেই ভুলটা করবেন না, কেন কি পাথর যে বেরিয়েছে সেটা আমরা যেন পেচ্ছাপে ধরতে পারি, অথবা অ্যাটলিস্ট সিটি স্ক্যান করে কনফার্ম করতে পারি যে পাথর বেরিয়েছে। একটা সিচুয়েশন অ্যারাইজ করতে পারে, পেশেন্টের ব্যথা নেই কিন্তু পাথরটা ওই যেমন ছিল সেখানেই রয়ে গেছে এবং ভেতরে কিডনিকে ক্ষতি করছে। এই জন্যে ডাক্তার আমাদের মতন ইউরোসার্জন যখন দেখবে, সে যেন একটা নির্দিষ্ট অবধি, মানে 2 সপ্তাহ বেশি না, ওষুধ দিয়ে ট্রাই করে। যদি ওষুধ দিয়ে বেরোবে না তখন সে যেন লেজার দিয়ে চিকিৎসা করে। যদি এর মাঝখানে পেশেন্টের তীব্র ব্যথা উঠলো বা জ্বর এলো, বা যদি ডাক্তার দেখতে পাচ্ছে যে কিডনির ক্ষতি হচ্ছে, তাহলে যেন ইউরোসার্জন ওয়েট না করে, যেন ওষুধের স্টেপটা কম রেখে ডিরেক্টলি পাথর রিমুভালের কথাটা বলে। মাইক্রো সার্জারি তো বলছেন, কিন্তু এই কি ধরনের ঠিক মাইক্রো সার্জারি হতে পারে? মানে কিডনিতে স্টোন হলে মানে সেখানে আমরা যেটা জেনারেল ল্যাপ্রোস্কোপি ভাবি মাইক্রো সার্জারি, সে ধরনের কিছু না, এটা অন্য রকমের কিছু? দেখো, আজকের দিনে সঞ্জীব আমরা যেটা চিকিৎসা করে থাকি তাতে আমরা এন্ডোস্কোপিক সার্জারি বলতে চাইবো। এন্ডো সার্জারি মানে হচ্ছে যে রাস্তাগুলো ভগবান তৈরি করে দিয়েছে, যেখানে কিডনিতে পেচ্ছাপ তৈরি হয়ে পেচ্ছাপ নালী দিয়ে মূত্রথলিতে নামে আর মূত্রথলি হয়ে আবার পেচ্ছাপ রাস্তা দিয়ে বেরিয়ে যায়, এগুলোকে বলবো ন্যাচারাল প্যাসেজ, মানে যে রাস্তাগুলো ভগবান তৈরি করে দিয়েছে। যদি আমাদের মতন ইউরোসার্জন টেলিস্কোপ মানে দূরবীন বলতে পারো, দূরবীনগুলো লম্বা সরু, যদি এটা দিয়ে পেচ্ছাপ রাস্তা দিয়ে ঢুকে মূত্রথলি হয়ে কিডনির নালী মানে ইউরেটারের মধ্যে স্টোনটাকে লেজার দিয়ে ডিস্ট্রয় করে দেয়, তাহলে সেটাকে বলে ইউরেটেরোস্কোপি। ইউরেটারটা কি? কিডনির নালী, স্কোপি মানে টেলিস্কোপ থেকে নেওয়া শব্দ, দুটোকে জয়েন করলাম তো হলো ইউরেটারের মধ্যে টেলিস্কোপ দিয়ে নালীতে যে পাথর লেজার দিয়ে ডিস্ট্রয় করা। এবার আরেক রকমের স্কোপ আজকের কাছে আমাদের কাছে এসে গেছে, এগুলোকে বলে ফ্লেক্সিবল স্কোপ। ফ্লেক্সিবল মানে যে রবারের স্কোপ, যেগুলো সবসময় লোহার তৈরি না যেহেতু। আর জানেন তো যে মানুষের শরীরের ভেতরে রাস্তাগুলো কেমন, কার্ভ মানে সোজা রাস্তা তো হয় না, বেঁকা রাস্তাগুলো হয়। তো এই রকম ফ্লেক্সিবল স্কোপ থাকলে এরকম বেঁকা রাস্তার মধ্যেও প্রবেশ করে সার্জন কিন্তু পেচ্ছাপের থলি, কিডনির নালী মানে ইউরেটার এবং কিডনির ভেতরে ঢুকে কিডনির ভেতরে যে ঘরগুলো আছে যেখানে পেচ্ছাপ তৈরি হয় সেখানেও স্টোনটাকে ফায়ার করে ডিস্ট্রয় করতে পারে। এই প্রসিজারটাকে বলে RIRS। কোন কেসে করা হবে? যখন কিডনি স্টোন 10 মিলিমিটারের কম থাকবে তখন করা হবে। কিন্তু যদি খুব বড় কিডনি স্টোন থাকে, ধরো 20 মিলিমিটার, তাহলে কিন্তু RIRS এর যে মাইক্রোস্কোপ সেটা সূক্ষ্ম, মানে পেচ্ছাপ রাস্তা দিয়ে ঢুকবে, পেচ্ছাপ থলি হয়ে ইউরেটার হয়ে কিডনিতে ঢুকবে, অত ফাইন মাইক্রোস্কোপ দিয়ে খুব ভারী বড় স্টোন ভাঙা যায় না। তখন আমরা কি করি? PCNL মানে কোমরে ছিদ্র করে মাইক্রোস্কোপ দিয়ে কিডনিতে ঢুকলাম, কিডনির ভেতরে লেজার ফায়ারিং করে বড় পাথর ক্লিয়ার করে দিলাম। তো এই সব অপারেশনগুলো কিন্তু ল্যাপারোস্কোপির মধ্যে পড়লো না। ল্যাপারোস্কোপি মানে হচ্ছে পেটে ফুটো করে পেটের ভেতরে ঢুকে কাজ করা, আর এগুলো বললাম এন্ডোস্কোপিক সার্জারি। এন্ডো সার্জারি মানে হলো যেগুলো ন্যাচারাল প্যাসেজ মানে
যে রাস্তা দিয়ে পেচ্ছাপ কিডনি থেকে তৈরি হয়, ইউরেটারে নাবে, ব্ল্যাডারে নাবে, পেচ্ছাপ রাস্তা দিয়ে বেরিয়ে যায়। এই রাস্তাগুলো ব্যবহার করে যখন সার্জন অপারেশন করে, এগুলোকে বলে এন্ডোস্কোপিক সার্জারি। যেমন একটা বললাম ইউরেটেরোস্কোপি, পেচ্ছাপ নালীর ভেতরে পাথর মুক্তি করা। আরেকটা বললাম RIRS, মানে পেচ্ছাপ রাস্তা দিয়ে কিডনিতে প্রবেশ করে কিডনির ভেতর থেকে পাথর ক্লিয়ার করা। লাস্ট বললাম PCNL, মানে কোমরে ছিদ্র করে কিডনির ভেতরে ভারী পাথর থাকলেও ক্লিয়ার করে দেওয়া। এরকম এন্ডো সার্জারিতে আমরা পেশেন্টকে খুব অল্প কষ্ট দিয়ে, খুব অল্প রক্তপাত, পেশেন্টের ব্যথা খুব কম, খুব তাড়াতাড়ি সুস্থ, না কেটে অপারেশন করতে পারি। ঠিক এই প্রশ্নটাই ছিল, মানে মাইক্রো সার্জারি বলতে আমরা যেটাকে এতদিন মানে সবাই জানতাম যে ওই ল্যাপ্রোস্কোপিটাই হচ্ছে মাইক্রো সার্জারি। এখন তো শুনে অবাক লাগছে, কিন্তু ডাক্তারবাবু এই এন্ডোস্কোপিক সার্জারিতে রক্তপাতের পরিমাণ কিরকম হয়? কি পেশেন্টকে কি রক্ত দিতে হয় তার জন্যে? দেখো, যখন আমরা চামড়া কাটবো না, পেশি কাটবো না, হাড় কাটবো না, তখন পেশেন্টের উপরে ট্রমা মানে যে ক্ষত, যে আঘাত, সে আঘাতটা খুব কমে গেল। তার মানে পেশেন্টের ব্যথা কমে গেল। ব্যথা কমে গেলে অটোমেটিকলি পেশেন্ট যে স্ট্রেস মানে যে চাপের মধ্যে যায় ডিউরিং অপারেশন, সেই স্ট্রেসটা কমে গেল। তো এই পেশেন্টরা সাধারণত 10 দিন 15 দিন পর থেকে নর্মাল লাইফ মানে সাধারণ জীবনযাপনে ফেরত যেতে পারে। সো কি বলবো, আর্লি রিটার্ন টু ওয়ার্ক, মানে তাড়াতাড়ি কাজে ফেরা। এই ক্ষমতাটা আমরা দিচ্ছি যেহেতু আমরা চামড়া, পেশি, হাড় কিছু না কেটে অপারেশন করছি। এবং আমরা সেলাইও দেব না কিন্তু। কেন কি, যখন পেচ্ছাপ রাস্তা দিয়ে অপারেশন করছি তখন পেচ্ছাপের যে ন্যাচারাল রাস্তা সেটাই ইউজ করছি, আমরা তো ফুটোও করছি না, সেলাই দেব কেন? আচ্ছা, যখন কোমরে ছিদ্র করি একটা, সেই ফুটোটা এতই ছোট যে তাতেও সেলাই দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো সেলাই না দেওয়া, রক্তপাত ভীষণ কম, ব্যথা কম এবং আর্লি রিটার্ন টু ওয়ার্ক, এই সব ফেসিলিটি দিতে পারে। কখনো পেশেন্ট এসছে আমার কাছে জিজ্ঞেস করতে যে আমি সব বুঝলাম কিন্তু আমি শুনেছি যে এতে পাথর রয়ে যায়, বলে আপনি পেট কেটে অপারেশন করুন আমার, এমনি পেশেন্ট বলেছে। আমি তাকে বোঝাই যে পেট কেটে অপারেশনটা কিন্তু আজকে, আমি তো এই চিকিৎসা করছি গত 21 বছর ধরে, গত 21 বছরে পেট কেটে পাথরের অপারেশন, এই অপারেশনটা প্রায় এক্সটিংক্ট, মানে এগুলো শুধু হিস্ট্রি বুকে থাকবে এখন, ডাক্তারি হিস্ট্রি। কিন্তু এখন যারা ডাক্তাররা বেরোচ্ছে, এবং আমিও যে 21 বছর ধরে এই কাজ করছি, আমি কিন্তু পেট কেটে অপারেশন পাথরের জন্য 21 বছর ধরে করিনি, দরকারই হয় না। আজকের দিনে এত ভালো, এত দক্ষ লেজার আছে যে পাথরগুলোকে একদম ডিস্ট্রয় করে দেওয়া যায়। বা ডিস্ট্রয় মানে কি, যে অ্যাকচুয়ালি পাথরটা কিন্তু অলমোস্ট জল ফোটালে যেমন জল বাষ্প হয়ে যায়, জলে কোনো অস্তিত্ব নেই, লেজার যখন পাথরে গায়ে পড়ে তখন পাথর কিন্তু ফুটো ফুটো হয়ে যায়, বাষ্পের মধ্যে পরিণত হয়ে যায়, বলে পাথরে কোনো অস্তিত্ব থাকে না। তো পেশেন্টের যে ভয়টা যে পাথরের বড় বড় পার্টিকেল রয়ে যাবে, এই ভয়টা কিন্তু আজকের দিনে অ্যাপ্লিকেবল না। কিন্তু এটা খুব জরুরি, কে অপারেশন করছে, মানে ভালো সার্জন, কি যন্ত্র অস্ত্র দেওয়া আছে যেন ভালো অস্ত্র দেওয়া হয়, কি সেটআপে করছে, মানে কোন হাসপাতাল, সেখানে দেখুন সার্জন তো একা অপারেট করে না, এটা পুরো টিম কাজ করে। সেই টিম কেমন সাপোর্ট দিচ্ছে ওনাকে, তার সাথে ইনস্ট্রুমেন্টেশন কেমন আছে। যদি আইডিয়াল সার্কামস্ট্যান্স দেওয়া হয়, যেমন আমি কাজ করি শুধু ন্যাশনাল কিডনি প্রস্টেট ক্লিনিক, যেহেতু এই হাসপাতালটা শুধু কিডনি, প্রস্টেট, ব্ল্যাডার, তাদের যে পাথর, তার প্রস্টেট সমস্যা, ক্যান্সার সমস্যা, ট্রান্সপ্লান্ট সমস্যা, এগুলো নিয়েই পুরো কাজ করে দিনরাত, বলে এখানে কিন্তু দক্ষতাটা বেশি। এটা জেনারেল হাসপাতাল না, এখানে উই ক্যান ডেলিভার দিস রেজাল্টস। ডাক্তারবাবু, সবই তো ঠিক আছে, কিন্তু এই কিডনি স্টোন হলো, তারপরে লেজার দিয়ে তার চিকিৎসা হলো, পরবর্তীকালে কি পেশেন্টের এতে কোনো সাইড এফেক্ট বা অন্য কোনো ভয় থাকতে পারে? মানে আমি এভাবে বোঝাবো যে চিকিৎসার জন্য কিডনি ক্ষতি হয় না। কেন কি, বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা কিডনিতে কোনো ফুটো, কাটা, সেলাই কিছুই দিচ্ছি না, পেচ্ছাপের রাস্তা দিয়ে চিকিৎসা করছি, বলে চিকিৎসার জন্য কিডনি যে ক্ষতি হবে সেটার চান্স কিন্তু ভীষণ ভীষণ কম। কিন্তু বিপরীতটা, যে চিকিৎসায় দেরি করা হলো তাতে কিডনিতে ক্ষতি হয়ে গেল, এটা কিন্তু ভেরি কমন, মানে আকসার দেখা যায়। বলে চিকিৎসায় ভয় না পেয়ে যেন চিকিৎসকের দিকে এগুন, ভালো চিকিৎসকের পাশে যান, ওনার অ্যাডভাইসটা ফলো করুন। পাথর কিন্তু আপনার বন্ধু না, পাথর আপনার কিডনি ক্ষতি করবে। আপনার বন্ধু হচ্ছে
ইউরোসার্জন যে ওষুধের মাধ্যম বা এন্ডোস্কোপিক সার্জারি করে আপনার পাথর মুক্তি করলে তাহলে আপনার কিডনিটা বাঁচলো। তো কিডনি ক্ষতি কোথায় হয়? পাথরের জন্য। কিডনি লাভ কোথায় হয়? চিকিৎসা ঠিক করালে, ঠিক সময় করালে। আমি সময় নিয়ে একটা কথা বলতে চাই। অনেক সময় পেশেন্টরা আসে, ডাক্তারবাবু কত খরচ হয় এটা বোঝান, আচ্ছা ডাক্তারবাবু একটু কমে হয় না, টাকা পয়সা নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু যে আলোচনা পেশেন্ট কিছুতেই করতে চায় না সেটা সময় নিয়ে আলোচনা। সময় মানে যে কবে করব চিকিৎসা, কতদিন লাগবে সুস্থ হয়ে কাজে ফিরতে, এই কবে করবটা কিন্তু বড় প্রশ্ন। তার মানে যে যখন কিডনির নালিতে পাথর আটকালো তখন থেকে কিন্তু কিডনি প্রতি মুহূর্তে ক্ষতি হচ্ছে। তো ওই সময়টার উপরে খুব গুরুত্ব দেবেন, টাকাটার উপরে গুরুত্ব দেবেন না। এমনিতেও আমাদের তো হচ্ছে মিডল ক্লাস হাসপাতাল, সব পেশেন্ট আসে চিকিৎসা পেয়ে বাড়ি যায়, কেউ চিকিৎসা না পেয়ে বাড়ি যায় না। কিন্তু সময়টা যদি দেরি করে চিকিৎসা হলো তো কিডনির যে অংশগুলো নষ্ট হলো সেটা কিন্তু জীবনে ফেরত পাবেন না। তার মানে হলো যে ডাক্তার যদি বলে যে হ্যাঁ ওষুধ খান, 2 সপ্তাহে আসুন, সেটা মেনে চলবেন। ডাক্তার যদি বলে ওষুধে হবে না, এটা লেজার লাগবে, তো সেটা মানবেন। সময়টার উপরে জোর দেবেন। সময়টা দেরি করা মানে কিন্তু কিডনি ক্ষতি হওয়া। গো টু আ স্পেশালিস্ট অ্যান্ড লিসেন টু দ্য অ্যাডভাইস। ডাক্তারবাবু, এই পাথরে আক্রান্ত রোগীরা এরপরে কি ধরনের খাবার দাবার বা পথ্য বা যাতে কিডনিতে আবার পুনরায় পাথর না হয়, এইগুলোর উপরে কি বিশেষ ব্যবস্থা নিতে পারে? দেখো, পাথর যার হলো কেন হলো? কেন কি ক্যালসিয়াম ক্রিস্টাল পেচ্ছাপে জমা হলো। এবার সবাইকার তো হয় না, কেন হয়? 1001 তার কারণ তার পেচ্ছাপে সাইট্রিক অ্যাসিডটা কম আছে। এবার সাইট্রিক অ্যাসিড জিনিসটা কি? ভগবান দিয়েছে যাতে পেচ্ছাপে ক্যালসিয়াম ক্রিস্টাল না জমা হতে পারে বলেই 999 মানুষের কিন্তু স্টোন ফরমেশন হয় না। এবার কার হবে? যার পেচ্ছাপে সাইট্রিক অ্যাসিড কম। সাইট্রিক অ্যাসিড কমটা কি করে বুঝলো? পাথর হয়েছে বলে। তো কি করে সাইট্রিক অ্যাসিড পাওয়া যেতে পারে? ভেরি সিম্পল, দিনে একটা করে মৌসম্বি লেবু খাও। মৌসম্বি বা কমলা লেবু দুটোতে সাইট্রিক অ্যাসিড খুব ভালো থাকে। পেশেন্ট ডেইলি যদি একটা করে খায়, বেশিরভাগ ক্ষেত্রে আবার পাথর তৈরি হবে না। কিন্তু পেশেন্ট যদি এটা খেলো না, বললো আমি পাতি লেবু খাবো, পাতি লেবুতে কিন্তু সাইট্রিক অ্যাসিড বেশি নেই, তাতে কিন্তু খেয়েও লাভ হচ্ছে না। বলে মৌসম্বি বা কমলা রোজ খাবেন, তাহলে সেই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখব যে পাথর নিয়ে কখনো ফিরলো না। মানে আমি পেশেন্টকে কি বলি? চিকিৎসা করাও, চিকিৎসার পর একটা চেক আপ করাও, চেক আপের পর আর এসো না। মানে তুমি সুস্থ হয়ে গেলে আর আসার দরকার নেই, কিন্তু একটা করে মৌসম্বি লেবু খেয়ে যেও, যেন সারা জীবন চলুক। তাহলে কি হবে? বারবার ফিরতে হবে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি সমাজের বহু মানুষ উপকৃত হবে আপনার এই কথাগুলো শোনার পর। নমস্কার ডাক্তারবাবু। থ্যাংক ইউ, নমস্কার।